আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? অনেক 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 দিন পর আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। হয়তো এর মধ্যে আমাকে অনেকে ভুলে গেছেন বা হয়তো অনেকে মনে রেখেছেন। তো যারা মনে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা ভুলে গেছেন সমস্যা নাই, আবার চেষ্টা করছি রেগুলার হওয়ার জন্য। ভিডিও দেখতে দেখতে হয়তো আবার মনে পড়ে যেতে পারে। তো আসলে এর মধ্যে আপনারা অনেকেই জানেন, প্রথমে আগে বলি যে এত ডিলে করে ভিডিও দেওয়ার কারণ কি, প্রায় 1.5 মাস হয়ে গেছে আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম। আর কোথায় যাচ্ছে কেন যাচ্ছে সেগুলো শেয়ার করবো। আপনারা আইল্যান্ডে সুন্দর রাস্তাঘাট, সুন্দর পরিবেশ একটু এনজয় করেন। তো আপনারা অনেকেই জানেন বাংলাদেশে গত 36 দিনের কি কি ঘটেছে বা অনেক কিছু হয়েছে, অনেক রক্তপাত, অনেক শহীদ, অনেক একটা আনফরচুনেট ঘটনা, যেটা হওয়া উচিত ছিল না বা কেউ এক্সপেক্ট করেনি, বা সেই ধরনের একটা কিছু হয়েছে। তো সেগুলোর জন্যই অনেকটা দিন আসা হয় নাই। তো আমি একটু বলি, আমরা চলে এসেছি আপনার সামনে, যেমন দেখতে পাচ্ছেন শ্যানন ফেরি। আমরা যাচ্ছি আটলান্টিকের পাড়ের একটা শহর ডিঙ্গেলে। সামার ভ্যাকেশন চলছে, আপনারা অনেকেই জানেন। তো এইবার সামার আসলে আমাদের তেমন কোনো ঘোরাঘুরি হয় না, কারণ আপনাদের ভাইয়া প্রায় মাসখানেক দেশে ছিল। তারপর আসার পর আসলে সব মিলিয়ে সময় হয়ে ওঠেনি। স্কুল ছুটিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, অগাস্টের লাস্টে স্কুল কলেজ খুলে যায়। তো ওয়েদারও ভালো ভালো মন্দ মিলিয়ে চলছিল। তো আমরা চলে যাচ্ছি আজকে আরেকটা শহর দেখতে। এইটাতে আমরা ফেরি দিয়ে যাচ্ছি। ফেরি দিয়ে যাচ্ছি মানে ডিরেক্টলি ফেরি দিয়েই না, আমার শহর থেকে ফেরিতে করে, ফেরি ক্রস করে আরেকটা শহরে যেতে হবে। অনেক মোট কথা 3 ঘন্টার মতন ড্রাইভ। তো আমরা ফেরিঘাটে চলে এসেছি। এখানকার ফেরিঘাট আপনাদের দেখাই। ফেরিঘাটটাও যে আমার বাসার একদম সামনে সেটাও না, ফেরিঘাট পর্যন্ত যেতে আমাকে প্রায় 40 মিনিট আমার বাসা থেকে ড্রাইভ করতে হয়েছে। তো আমরা ফেরির জন্য ওয়েট করছিলাম। আর এখানে একটা সুভেনিয়ার শপ দেখলাম, টয়লেট ছিল, চা কফি কিনতে চাইলে কেনা যায়। তো এখানে ফেরিটা ব্যাপারটা হচ্ছে যে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত এভরি আওয়ারে ফেরি চলতে থাকে এই পার থেকে, কিলিমার, আমার সাইডের শহরের যেটা, সেটার নাম হচ্ছে কিলিমার। এই ফেরিঘাটটার যে জায়গাটা সেটার নাম হচ্ছে কিলিমার। তো সকাল 7টা থেকে 9টা পর্যন্ত প্রতি ঘন্টায় ফেরি ছাড়া হয়। আপনারা যে যখন যেতে চাইলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর ফেরির টিকিটটা অনলাইনে কেনা যায় বা ফেরিতে উঠেও কি পে করা যায়, কার্ড ক্যাশ দুইটা দিয়ে পে করা যায়। ওয়ান ওয়েতে গেলে 23 ইউরো লাগে। গাড়ি এক একটার জন্য আসলে এক এক রকম দাম, লাইক মোটর বাইকের একরকম দাম, পিক আপ ভ্যানের একরকম দাম, গাড়ির একরকম দাম। তো আমি জাস্ট গাড়িরটা বলছি। 23 ইউরো হচ্ছে ওয়ান ওয়ে। আর যদি আপনি বোথ সাইড নেন তাহলে সেটা 46 ইউরো হওয়ার কথা, বাট ওরা 40 ইউরো নেয়। একসঙ্গে কিনলে আপনি ডিলে পাবেন, 6 ইউরো সেভ করতে পারবেন। এবং এটার মেয়াদ থাকে মোটামুটি 6 মাস। আপনি যতবার এর মধ্যে টিকিট করে ধরেন গেলেন, ফিরলেন না, 3 দিন পরে ফিরবেন, সমস্যা নেই, ফেরার সময় আপনি সেম টিকিটটা ইউজ করতে পারবেন, আর কেনা লাগবে না, এরকম আর কি। তো আপনাদের যেটা বলছিলাম যে বাংলাদেশে এই যে ঘটনাটা ঘটলো, আমি আসলে আর এটা মনে করিয়ে সবার আবার মন খারাপ করে দিতে চাই না। খুবই ভয়ঙ্কর মন খারাপের মতন কয়েকটা সপ্তাহ আমরা পার করেছি। আপনারা যারা দেশে ছিলেন আপনারা তো কি ফিল করেছেন সেটা আমরা একটু হলেও তো বুঝি। আর আমরা যারা বাইরের দেশে ছিলাম, ট্রাস্ট মি, আপনারা আসলে বললে কতটুকু বিশ্বাস করবেন জানি না, যে ব্ল্যাকআউটটা ছিল, ইন্টারনেট ব্ল্যাকআউটটা, সেই কয়টা দিন আমাদের, শুধু আমি না, প্রবাসে যত মানুষ আছে, নর্মাল মানুষ, ব্লগার যারাই বলেন, আমরা যে কতটা উৎকণ্ঠায় ছিলাম যে আপনাদের কি হচ্ছে, বাংলাদেশে কি ঘটছে, আমরা কিছু জানতে পারছি না। তো তারপরে যখন ভয়ঙ্কর কিছুই ঘটছিল সেটা আমরা অনুমান করতে পারছিলাম, বাট যখন আবার আসলো ইন্টারনেট, তারপর আমরা যা দেখলাম, তখন আমাদের মনে হয়েছিল যে ইন্টারনেট ছিল না, সেটাই ভালো ছিল। কারণ তারপর আমরা যা যা দেখেছি সেগুলা সহ্য করার মতন অত শক্ত মন মনে হয় খুব কম মানুষের আছে। আমি তো প্রায় পুরো সিক মতন হয়ে গিয়েছিলাম। আমি এখন পর্যন্ত এই জিনিসগুলো স্বাভাবিকভাবে নিতে পারি না। যখনই কোনো ক্লিপ চোখে পড়ে অটোমেটিক চোখ দিয়ে পানি আসতে থাকে, সহ্য হয় না আসলে। আমি একটা মা, আমার নিজের বাচ্চা আছে এই বয়সী।
তো মানে কি বলবো আর আপনাদের, মানে সবার আত্মার মাগফিরাত কামনা করি, সব মা বাবাদের জন্য দোয়া করি যে ওনারা এই শোক আসলে ভুলবে না, তারপরেও সহ্য করার তৌফিক যেন আল্লাহ ওনাদের দেয়। কথা বলতে বলতে আপনারা দেখলেন ফেরি আরেকটা ওই পার থেকে এসেছে, গাড়িগুলো নেমে গেল, আমরা আবার সেই ফেরিতেই উঠছি। আমাদের মেনলি 20 মিনিটসের বেশি ওয়েট করতে হয়, 10-15 মিনিট ওয়েট করতে হয়েছে। এভাবে লাইন ধরে ফেরিগুলো চলে যাচ্ছে এবং এই পুরাটা পার হতে, মানে এই পার থেকে ওই পারে যেতে 20 মিনিটস সময় লেগেছে। এটা আপনারা বাই রোডেও যেতে পারেন, ফেরিতেই যেতে হবে এমন ব্যাপার না, কিন্তু আমরা আর কি ফেরিটা দিয়ে গিয়েছি, যে ফেরি দেখার ইচ্ছা ছিল কীরকম। তো এই যে দেখতে পাচ্ছেন, আমাদের অনলাইনে টিকিট করা ছিল না, তার এখানে দেখলাম যে ওঠার পরে এরকম সবাই টিকিট যারা করে নেই তারা এখানে পে করে টিকিট করতে পারছে, আর যারা অনলাইনে করেছে তারা জাস্ট রিসিপ্টটা দেখালেই, ফোনে দেখালেই ওরা ওটা ইয়ে করে ছেড়ে দিচ্ছে। তো আমাদের পে করা ছিল না, তাহলে আমরা, আপনাদের ভাইয়া পে করছে আপ অ্যান্ড ডাউনের, যেমন আপনাদের বললাম 40 ইউরো লেগেছে আসা যাওয়ায়। তো এই তো আসলে কি বলবো আর এখন, তারপরে যা দেখলাম, যা হলো, যা শুনলাম প্রতি মুহূর্তে, মানে কারো আর কোনো কিছুতে আমাদের মন ছিল না। আমাদের সারাক্ষণ আমরা সবাই সারাদিন ফেসবুক স্ক্রল করেছি, কোথায় কি হচ্ছে, কি মানে ওগুলা পড়তে পড়তে এমন অবস্থা গিয়েছে যে রান্না বান্না করতে ইচ্ছা করে নাই, সারাক্ষণ ফোন হাতে নিয়ে দেখেছি যে কি হয়েছে, কোথায় কি হচ্ছে। যখন এই এখন আসলে ইন্টারনেটের যুগটাই এরকম, যদি এগুলা ইন্টারনেট যুগ না হতো, 70-80s কাহিনী যদি হতো, আমরা দেখতামও না, জানতামও না অনেক কিছুই। জাস্ট আমাদের সামনে যতটুকু প্রেজেন্ট করা হতো আমরা হয়তো অতটুকু বিলিভ করতাম, বাট এইবারকার ঘটনাটায় আনফর্চুনেটলি বলবো আমি এটা, কারণ এই ধরনের ঘটনা চাই না যে আর কখনো ঘটুক, কোনো দেশে ঘটুক, বা কারো এটাগুলা দেখতে হোক, সহ্য করতে হোক। তো তারপরে তো আপনারা সবাই জানেন এর ফলাফল কি হলো। এখন পর্যন্ত বলবো না যে একদম সব নর্মাল আছে বাংলাদেশের। আপনারা হয়তো বলবেন যে আপনারা তো দূরে থাকেন, আপনাদের এত কি, আমাদের এত কি না। আমাদের আসলে আমরা দূরে থাকি বলেই হয়তো বা আমাদের কষ্ট আপনাদের চেয়ে আর একটু বেশি হয়, কারণ আমরা প্রবাসীরা বিশ্বের যে দেশেই থাকি না কেন, আমরা আমাদের দেশটাকে নিয়ে আসি সঙ্গে করে। আপনারা ওখানে থাকেন, ওখানে যা ঘটে আপনাদের উপরে আপনারা সেটা সরাসরি অনুভব করেন, আর আমরা দূরে থাকি, মানে আমরা কিছু করতে পারি না, ওই কষ্ট আমাদেরকে বেশি দেয় যে আমরা কিছুই করতে পারছি না, দেখছি একটা অন্যায় হচ্ছে বাট কিছু করতে পারছি না, শুধু আফসোস করা ছাড়া। আর প্রবাসীরাও যথেষ্টই সাপোর্ট করেছেন, রেমিটেন্স বন্ধ করে দেওয়া, শাটডাউন করা, এটা ওইটা করে যতটুকু আমাদের হাতে ছিল সব প্রবাসীদের হাতে ছিল, প্রবাসীরা করেছেন, দেশকে ভালোবেসে করেছেন, দেশের মানুষের জন্য কষ্ট পেয়ে করেছেন। আসলে সিস্টেমটাই যখন পচে যায় পুরাটা বদলানো ছাড়া উপায় থাকে না। আর একটা গণতান্ত্রিক দেশে এই ধরনের বিহেভিয়ার আসলেই মানে সহ্য করার মতো না। এবং শুধু এটা আমরা না, যে আমরাই দেখেছি, আমরাই জানি, আমরাই বলছি, ইভেন মানে বাইরের দেশের সব নিউজ পেপারগুলোতে এগুলো এসেছে, আমাদের এখানে প্রোটেস্ট হয়েছে সেগুলোর ছবি এসেছে, RT নিউজে দেখানো হয়েছে। দেখেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার ফেরি পার হয়ে গেছে, প্রচণ্ড বাতাস ছিল, আর নদীর উপরে আসলে ঠান্ডা লাগে, এত গরম না, এখন টেম্পারেচার 20-21 মতন, বাট তারপরও নদীতে মনে হয় অনেক বাতাস থাকে, ঠান্ডা থাকে। আমরা ওই পারে চলে এসেছি, ওখান থেকেও ড্রাইভ আরও 1.5-2 ঘন্টা ড্রাইভ করে তারপর আমরা যে কাউন্টি ক্যারি, যে ডিঙ্গেল শহরটায় যাব, সেখানে আমাদের পৌঁছাতে সময় লেগেছিল। এখান থেকেও আরও 1.5 ঘন্টা, মধ্যে আমরা একটু ব্রেক নিয়ে বাচ্চাদের খাইয়েছি, তারপর আবার গিয়েছে। আসলে লং ড্রাইভ, অলটুগেদার যেতে 3 ঘন্টা সময় লেগেছে এবং আসতে 3 ঘন্টা সময় লেগেছে। তো আমি এক ভিডিওতে তো আপনাদের সব কিছু দেখাবো না, আমি জাস্ট অনেকদিন পরে এসেছি যেহেতু ভিডিও নিয়ে, তো একটু আপনাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য। আর যেটা বলছিলাম যে বাইরের দেশে নিউজ পেপার, টিভি চ্যানেল সবখানেই নিউজগুলো এসেছে। আমাদেরকে মানুষ রাস্তায় দেখে জিজ্ঞেস করেছে, যারা আমাদের পরিচিত, জানে যে আমরা বাংলাদেশ থেকে বিলং করি, আমাদেরকে জিজ্ঞেস করেছে যে বাংলাদেশে কি হচ্ছে, কি হয়েছে, কেন হচ্ছে, মানে নানান ধরনের কথা, তোমাদের ফ্যামিলি মেম্বাররা ঠিক আছে কি না, এই টাইপের ওনারা কনসার্ন দেখিয়েছেন। আমরা বলেছি যতটুকু যা বলতে পারি বলেছি, আর ওনারা তো বাকি নিউজ পেপারে দেখেছেন, কষ্ট প্রকাশ করেছেন। আর এখানে দেখেন আপনারা অসম্ভব সুন্দর আয়ারল্যান্ডের কাউন্টি সাইডগুলা,
এগুলো আসলে দেখলেই মন ভালো হয়ে যায়, এত সুন্দর, এত সবুজ। আর আমরা যে জায়গাটা গিয়েছি, যে শহরটায় গিয়েছি, শহরটা সম্পর্কে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আরও ভালো মতন বলবো। জাস্ট বলি এটা কাউন্টি ক্যারির একটা শহর। আর এই ক্যারিটা হলো আটলান্টিকের একদম পার ঘেঁষে, মোস্টলি ফিশিংয়ের জন্য, সি ফিশিংয়ের জন্য ওই জায়গাটা খুবই বিখ্যাত। তো এই তো আজকে আমি আর বেশি বড় করব না, আপনারা খালি সবুজের শেডগুলা দেখেন। আসলে এই জায়গাগুলো যদি ড্রোন দিয়ে ভিডিও করা যেত তাহলে আপনারা অ্যাকচুয়ালি সৌন্দর্যটা বুঝতে পারতেন, বাট আমি জাস্ট গাড়ি থেকে করেছি যতটুকু পারি। তো আপনাদের কি অবস্থা, আপনারা আপনাদের কমেন্টস করে জানাবেন। আর একটা কথা বলবো যে অনেকেই প্রশ্ন করেছেন অনেক কিছু, আমি প্রশ্নগুলো দেখেছি, আপনারা মনে করবেন না যে আমি দেখছি না, আমি প্রশ্নগুলো দেখছি। একটু সময় দেন, আমি আবার একটু রেগুলার হওয়ার ট্রাই করি। যেহেতু অনেক দিন ভিডিও না দেওয়াতে চ্যানেল একদম বসে যায়, তো আপনারা একটু ভিডিও দেখেন, কমেন্ট করেন, লাইক দিয়েন। আর আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলা চেষ্টা করব দিয়ে দেওয়ার খুব শীঘ্রই। আরও যদি কারো কিছু প্রশ্ন থাকে করতে পারেন। আমরা এখানে আসার পরে একটা বোট ট্যুরের প্ল্যান ছিল আমাদের, তো আমরা যখন বোট ট্যুরে ওখানে গেলাম তো বললো যে 1 ঘন্টা সময় লাগবে আর নেক্সট বোট রাইডের জন্য। তো আমরা ওখানে ওয়েট না করে, তার পাশেই ছিল অ্যাকোরিয়াম, তো ওই অ্যাকোরিয়ামে ঢুকে যাই। তো অ্যাকোরিয়াম মানে দেখতে প্রায় 40-45 মিনিটের মতন লাগে। আর ডিঙ্গেল যেয়ে আপনি যদি বোট রাইড না করেন, অ্যাকোরিয়ামটা না দেখেন, মন ভরবে না। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে অ্যাকোরিয়ামটা শেয়ার করব। আজকে আর কথা বাড়াবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবেন। আল্লাহ হাফেজ।